রোদ্দুরে ছেঁড়া মানচিত্র। লিখেছেন নীলুফা নাজমিন নীলা। পর্ব ১৯। সময় তার নিজস্ব গতিতে বহমান, প্রকৃতির নিয়ম যেন মেনে একটার পর একটা ঋতু পেরিয়ে ক্যালেন্ডারের পাতায় তখন বসন্তকাল। জানালার বাহিরে নতুন পাখির কলকলালি, আর গাছে গাছে ফুটে থাকা নতুন ফুলের মায়াবী সুবাস বাতাসের আগমনী বার্তা দিয়েছে। চারিপাশ জুড়ে ভোরের স্নিগ্ধ হাওয়া, আর তারই মাঝে দূর মসজিদ থেকে ভেসে আসছে সকালের মধুর সুরের আজানের প্রতিধ্বনি। বিছানায় শুয়ে থাকা ৩ বছরের মিষ্টি রাজকন্যাটি চোখ পিটপিট করে উঠে বসল। ছোট ছোট নরম আঙুল দুটো চোখ বুলিয়ে নিয়ে এসে ভালো করে তাকালো তার পাশে শুয়ে থাকা বাবা মায়ের দিকে। তার তীক্ষ্ণ টাকর চোখ দুটো খুব মনোযোগ দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করলো। দেখলো তার পাপা তার আম্মুকে খুব শক্ত করে জড়িয়ে ধরে পরম শান্তিতে ঘুমোচ্ছে, আর সে পড়ে আছে বিছানার এক কোনায়। এই দৃশ্য থেকে ৩ বছরের ছোট্ট মেয়েটি নিজেই নিজেকে ফিসফিস করে প্রশ্ন করল, রতুর, তুমি কি জেলাস? তার ছোট্ট অপরিপক্ক মস্তিষ্ক সায় দিল, হ্যাঁ, সে আসলে ভীষণ জেলাস। নিজের অধিকার ফিরে পেতে মেয়েটি এবার তার স্বভাবস্বরূপ মিষ্টি কণ্ঠে ডেকে উঠল, পাপা, আম্মু। মেয়ের সেই চেনাটা কানে যেতে টিনা এবং আরিয়ান দুজনে ধরপড়িয়ে চোখ মেলালো। বিছানায় উঠে বসে তারা দেখল রজস্বী তার ফর্সা গোলগাল মুখে চোখ দুটো বড় বড় করে তারদের দিকে তাকিয়ে আছে। টিনা চলতি শোয়া থেকে উঠে মেয়ের পাশে বসলো। রজস্বী তুলতুলে গালে হাত রেখে নরম গলায় জিজ্ঞেস করলো, মামনি কি হয়েছে? এখানে উঠে বসলে কেন? ওয়াশরুমে যাবে সোনা? রোদেশে কোনো উত্তর দিল না। সেই দুই গালে বাতাস জমিয়ে মুখ ফুলিয়ে অভিমানী মূর্তিতে বসে রইল। আরিয়ার এবার মুচকি হেসে মেয়েকে টেনে একদম নিজের বুকের উপরে মিলিয়ে নেয়। মেয়ের কপালে আর তুলতুলে গালে কয়েকটা আদর মাখা চুমু খেয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আমার রোদ্দুর সোনার? বাইরে তো এখনো ঠিক মতো সকাল হয়নি, পাখিগুলো ডাকতে শুরু করেনি, তাহলে রোদ্দুরের কেন এত ভোরে উঠলো? রোদেশে পাপার বুক থেকে মাথা তুলে মুখটা আরও বেশি ফুলিয়ে আধো আধো স্বরে বলল, তেনারা আমার সাথে কথা বলবে না। রোদ্দুর তোনালো সাথে নাক করেছে। মেয়ের মুখে এই মিষ্টি অভিমানী কথা শুনে আরিয়ান আর টিনা দুজনেই ভেতর ভেতরে হাসল। তবে পরিস্থিতি সামাল দিতে আরিয়ান নিজের মুখটা একদম গভীর করে ফেললো। মেয়ের দিকে তাকিয়ে বলল, সে কি, আমার রোদ্দুর সোনা রাগ করেছে? এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পাপা জানতে পারে কেন রোদ্দুর রাগ করেছে? রোদুসে এবার আরিয়ানের শাকের গলা ছোট্ট ছোট করে হাত দিয়ে চেপে ধরে নালিশের সুরে বলল, রোদ্দুর তো প্রতিদিন পাপা আর আম্মুর মাঝখানে ঘুমাই, তাহলে সকালে উঠে কেন দেখি আমি এক পাশে পড়ে আছি, আর তোমরা দুজনে জড়াজড়ি ঘুমোচ্ছ? তোমরা আমাকে একদম ভালোবাসো না। মেয়ের মুখে এমন পাকা পাকা কথা শুনে টিনা লজ্জায় আর বিস্ময়ে নিজের চিপায় কামড় দিয়ে বসলো। আরিয়ানের দিকে তাকিয়ে সে এক প্রকার চোখ বড় বড় করে ইশারা করলো, দেখছেন আপনার মেয়ের কাণ্ড। অন্যদিকে আরিয়ান মেয়ের এই অকট্ট যুক্তির সামনে কি উত্তর দিবে ভেবে না পেয়ে বোকার মতো হাসতে লাগলো। আরিয়ান আর টিনা চোখাচোখি হতেই দুজনেই মুচকি হাসলো। টিনার চোখে মুখে তখনও শরতের আকাশের মতো এক চিলতে মিষ্টি হাসি রেখা। আরিয়ান রোদসীকে বুকের সাথে আরও শক্ত করে মিশিয়ে নেয়, একদম গভীর বোঝানোর সুরে বলে, তুমি তো জানো রুদ্র সোনা, তোমার আম্মুটা বড় অবুঝ একটা বাচ্চা। তাকে এভাবে বুকে জড়িয়ে ধরে ঘুম পাড়িয়ে না দিলেও ও একদম ঘুমাইতেই পারে না। তুমি তো লক্ষ্মী মেয়ে, গুটকাল, তুমি সব বোঝো। তাই তোমার মাম্মামকে ঘুম পাড়ানোর জন্য পাপাকে এই কষ্টটুকু করতেই হয়। আর তাছাড়া সামালিনী নামক পৃথিবীকে বুকে না নিয়েছেন তোমার বাবারও ঘুম হয় না। স্বামীর মুখে নিজের নামে আমার অপবাদ শুনে টিনা চোখ দুটো ছোট ছোট করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আরিয়ানের দিকে। কৃত্রিম রাগ ফুঁসে উঠল, বলল, বা এখন শব্দ বুঝি আমার, আমি ঘুমাতে পারি না? আরিয়ান মুচকি হাসল, রতুরের মুখটা নিজের বুকের সাথে চেপে ধরে মেয়ের দৃষ্টি আড়াল করলো। আর সেই সুযোগে বিদ্যুৎ বেগে এগিয়ে গিয়ে টিনার দুই গালে দুটো গভীর চুমুকে আবারও আগের জায়গায় ফিরে গেল। টিনা অপ্রস্তুত হয়ে এদিক ওদিকে তাকালো। এদিকে রতুষী পাপার বুক থেকে মাথা তুলে চোখ বড় বড় করে বলে উঠল, তাহলে আম্মুর জন্য তুমি চকলেট আনো না কেন পাপা? আরিয়ান মিহির কাজ টিপে বলল, আনি তো সোনা। কখন আনো? আমি তো দেখতি না। এই যে বুকের মাঝে করে লুকিয়ে আনি। আরিয়ান নিজের বুকের বাম পাশটায় হাতে দেখালো। বাবার এমন কথা শুনে ৩ বছরের রতসী ছোট্ট পাতায় আর কিছু ঢুকলো না। সে বিছানা থেকে ধূপধাপ করে নেমে দাঁড়িয়ে বলল, দূর, আমি গিয়ে দেখি আত্মা কি করে। বলেই পিচি মেয়েটা চটপট করে খিলখিলিয়ে হাসতে হাসতে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। তিনি পেছন থেকে গলা উঁচিয়ে ডেকে বলল, আসতে যাও রোদ্দুর, সাবধানে পড়ে যাবে তো। দেখতে দেখতে মেয়েটার বয়স ৩ বছর হয়ে গেল। দিন দিন একদম পাকা বুড়ি হয়ে যাচ্ছে। সারাক্ষণ আধো আধো বুলি আর চঞ্চলতাই পুরো বাড়ি একাই মাথায় করে রাখে। ফর্সা গোলগাল চেহারায় এই মেয়েটাই এখন মির্জাবাড়ির প্রাণ ভোমরা। রোদসী চলে যেতে আরিয়ান এক ঝটকায় তিনাকে টেনে নিজের বুকের উপরে নিয়ে এলো। গভীর অনুরাগে বলল, এবার তো একটু স্বামীর দিকে তাকাও সামালিনী।
ত্রিনা আরিয়ানের বুকের উপরে 2 হাত রেখে চোখ তুলে তাকালো। বলল, সারা রাত তো আপনাকে বুকে বন্দি করেছিলাম রাগী সাহেব। এখন সকালে উঠতে আরও চাচ্ছেন? তোমার সান্নিধ্য যত পাই তৃষ্ণা যেন তত বাড়ে, মন তো ভরে না। আরিয়ানের কণ্ঠস্বর মায়াবী শোনালো। হয়েছে, রং ছাড়ুন তো এবার, অনেক মজা হয়েছে। বলে টিনা আরিয়ানকে আলতা করে ধাক্কা দিয়ে বিছানা থেকে নামতে গেলে কিন্তু নামতে গিয়ে সে থমকে দাঁড়ালো। দেখলো আরিয়ান ঠিক রতুষির মতো 2 মুখ ফুলিয়ে বসে আছে। টিনা কপালে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে হেসে বলল, উফ, আপনাদের বাপ মেয়ের জ্বালায় এই বাড়িতে আর বাঁচা গেল না। কিছুক্ষণ আগে মেয়ে মুখ ফুলিয়ে রইল, আর এখন তার বাবা শুরু করলো। মুখ ফিরিয়ে চলে যেতে নিলেও টিনা পারল না। সে আবারও বিছানায় হাঁটু করে বসা আরিয়ানের খুব কাছে এগিয়ে গেল। তারপর তার সেই অভিমানী গলায় আলতো করে একটা চুমু খেলো। কিন্তু টিনা যখনই নিজেকে সরিয়ে নিতে গেল, আরিয়ান ঠিক তখনই চিতাবাঘের মতো একটানে টিনাকে বিছানায় ফেলে দিল। টিনা দুপাশে নিচে 2 হাতের উপরে ভর দিয়ে শুয়ে আরিয়ান তার চোখের দিকে তাকালো। আরিয়ান বলল, মাত্র একটা? তো কয়টা চাই আপনার শুনি? টিনা ভ্রু কুঁচকে তাকালো। 1000টা। পাগল হয়েছেন? হ্যাঁ, তোমার ভালোবাসায় বহু আগেই পাগল হয়েছি। আরিয়ান এক চুলো সরল না। টিনা আরিয়ানের গলায় শার্টের কলারটা চেপে ধরে বলল, আপনি 3 দিন এত চুমুখোর হচ্ছেন কেন বলুন তো? আরিয়ান টিনা নাকের ডগায় নিজের নাক টেকে ফিসফিস করে বলল, আর তুমি দিন দিন এত সুন্দরী হচ্ছ কেন তার জবাব দাও। টিনা হেসে ফেলে বলল, আমি সুন্দর নাকি সকাল সকাল বানিয়ে বানিয়ে অপমান করছেন? অপমান নয় শ্যামালিনী, আমার চোখের দেখার সবচেয়ে সুন্দর নারী এখন আমার ঠিক সামনে শুয়ে আছে। টিনা মুখ ঘুরিয়ে নিয়ে বলল, থাক, আর পটাতে হবে না। এসব ভারী ভারী সংলাপ নাটক সিনেমায় ভালো মানায়, বাস্তবে নয়। টিনাকে কথা শেষ করার বাকি সুযোগটুকু আরিয়ান দিল না। তার আগে সে ঝুঁকে পড়ে টিনা ওষ্ঠ ধরে নিজের গভীর ভালোবাসার সিলমোহর এঁকে দিল। টিনা আলতো করে চোখ দুটো বন্ধ করে নিল। বাইরে সকালের মিষ্টি আলো তখন জানালা গলে তাদের উপরে এসে পড়েছে। কিছুক্ষণ পর টিনা আরিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। হাঁপাতে হাঁপাতে বলল, ছাড়ুন এবার, রতুর যে কোনো সময় চলে আসবে, ও দেখলে আর রক্ষে নেই। টিনা তাড়ানি খেয়ে আরিয়ান এবার হেসে উঠে বসলো। টিনা দ্রুত চুলগুলো ঠিক করতে করতে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। আরিয়ানের সামনে দাঁড়িয়ে সেই কখন থেকে নিজের কামিজের পেছনের ফিতাটা লাগানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে নৌসি। কিন্তু হাতটা ঠিকঠাক নাগল না পাওয়ায় কিছুতেই ফিতে দুটো একসাথে করা যাচ্ছে না। বারবার ফসকে যাওয়ায় নৌসি এবার চরম বিরক্ত। রাগে ক্ষোভে ইচ্ছে করেছে জামাটা ছিঁড়ে ফেলতে। ঠিক সেই মুহূর্তে ঘরে প্রবেশ করলো আদনান। আরিয়ান নৌসিকে ফিতের সাথে এমন যুদ্ধ করতে দেখে তার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। সে কোনো শব্দ না করে পা টিপে টিপে নৌসির পেছনে গিয়ে দাঁড়ালো। ধীর হাতে ফিতেটা টেনে লাগাতে যেতেই নৌসি এক ঝটকায় দ্রুত পায়ে 2 কদম সরে গেল। আদনান পুরো কুচকে তাকাতেই নৌসি একদম রণচণ্ডী মূর্তিরূপ ধারণ করে বলল, একটা মেয়ের রুমে ঢোকার আগে যে অনুমতি নিতে হয় সেই ন্যূনতম ভদ্রতাটুকুও কি নেই আপনার? নৌসির কথা শুনে আদনানের মুখটা হাওয়া হয়ে গেল। সে বিস্ময়ে নিজের কপালে হাত দিয়ে বলল, তোর মাথা ঠিক আছে তো নৌসি? নাকি সকাল সকালে কোনো নাতানের পাল্লায় পড়ে মাথাটা পুরোপুরি বিগড়ে এসেছে? আমি তোর জামাই লাগি, জামাই। নিচের স্ত্রী ঘরে আসতেও এখন আমাকে ভিসা পাসপোর্টের মতো অনুমতি নিতে হবে নাকি? নৌসি এবার নিজের জিহ্বায় কামড় দিল। আসলে পেছনের ওই অবাধ্য ফিতেটা নিয়ে এতক্ষণ কুস্তি লড়তে লড়তে মেজাজটা এমন ছড়াই ছিল যে সে ভুলে গিয়েছে আদনান এখন তার শুধু তার চিরচেনা খ্যাপানোর পাত্র নয়, বরং তার স্বামী। নৌসি নিজের ভুল বুঝতে পেরে একটু লজ্জা পেল। তবে সেটা আড়াল করে সে চটপটে আদনানের দিকে পিঠ ঘুরে দাঁড়ালো। কাঁধের উপর ছড়িয়ে থাকা অবাধ্য চুলগুলো এক হাতের সামনে সরিয়ে দিয়ে করুণ সুরে বলল, আচ্ছা ভাই, ভুল হয়ে গেছে, মাপ চাইছি। এবার একটু ফিতাটা লাগিয়ে আমাকে এই চরম উদ্ধার করতো ভাই। নৌসির মুখে ভাত সম্বোধন শুনে আদনান এক দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। তারপর ব্যঙ্গাত্মক সুরে বলল, বাহ, হাউ সুইট। আপন জামাইকে এই সাত সকালে ভাই বলে ডাকছিস? তোর এই মধুর ডাক শুনে তো আমার কলিজা একদম জুড়ে গেল। নৌসি আয়নার ভিতর দিয়ে আদনানের দিকে তাকিয়ে চোখ টিপে হাসল, বলল, আরে বোকা, জামাইকে ভাই টাকার মাঝেও অন্যরকম একটা মহব্বত লুকিয়ে আছে। তুই বুঝবি না, কি আর বলবো, সবই আমার কপাল। আদনান মৃদু হেসে মাথা নাড়ল। সে আর কথা না পারিয়ে অত্যন্ত ধীর ও যত্নশীল হাতে নৌসির পিঠের অবাধ্য ফিতে দুটোকে একসাথে যেন সুন্দর করে বেঁধে দিল। ফিতে বাঁধার বাহানায় আদনানের আঙ্গুলগুলো যখন নৌসির পিঠের চামড়া ছুঁয়ে গেল, নৌসি আলতো করে চোখ বন্ধ করে এক মৃদু শিহরণ অনুভব করলো। এতক্ষণে রাগ আর বিরক্তি যেন এক নিমিষে মিষ্টি এক ভালোবাসায় রূপ নিল। নৌসি আয়নায় শেষবারের মতো নিজেকে দেখে নিয়ে ঘুরে দাঁড়ালো। আদনানের দিকে তাকিয়ে বলল, এই আদর বাচ্চা, চল এবার নিচে চল। নিশ্চয় সবাই নাস্তার টেবিলে বসে আমাদের জন্য অপেক্ষা করছে। আদনানের কপালে মৃদু করাঘাত করে অসন্তুষ্ট গলায় বলল, উফ, সকাল সকাল এই কর্কশ ভাষায় না বলে কথাটা একটু রোমান্টিকভাবে তো বলতে পারিস। তোর মুখ থেকে কি মধুর বাণী কোনোদিন বের হবে না?
নৌশি কোমরে হাত দিয়ে পুরো কোচকে জিজ্ঞেস করলো, কিরকম রোমান্টিক শুনি? আদনান একটু ভাব নিয়ে নৌশির কাছে এগিয়ে এসে চোখ টিপে বলল, এই যেমন ধর, চলো যান, নিচে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আহা, শুনতেও কত ভালো লাগে। নৌশি চরম বিরক্তিতে নাক কুচকে সোজাসুজি বলে দিল, তুই গোখা। আদনান এবার সত্যি সত্যি তাতে দাঁত চেপে রাগ দেখানোর চেষ্টা করলো। তর্জনী উঁচিয়ে বলল, খবরদার নৌশি, মনে রাখিস আমি তোর স্বামী, একটু সম্মান দিয়ে কথা বলবি। স্বামী হলে শিক্ষকের সমতুল্য। নৌশি ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে রেখে চলতি জবাব দিল, আর আমাদের পাঠ্য বইয়ে লেখা আছে শিক্ষক হলো পিতার সমতুল্য। নৌশির এই মারাত্মক লজিক বুঝতে আদনানের মাথা খাটাতে হলো কয়েক সেকেন্ড। সমীকরণটা মেলাতেই আদনান ডাকে ফেটে পড়ল, এই নাদান, এই তুই কি বোঝাতে চাইলি শুনি? নৌশি একটা মুচকি হাসি দিয়ে দরজার দিকে পা বাড়িয়ে বলল, তুই মনে মনে যেটা বুঝেছিস ঠিক সেটাই। সে ঘর থেকে বেরিয়ে যেতে নিলে আদনান পেছন থেকে কিছুটা গম্ভীর কিন্তু আদুরে গলায় বলল, আমাদের সারা জীবন কি এভাবে ঝগড়াঝাটি করেই কেটে যাবে, নাকি কোনোদিন বাচ্চা কাচ্চা লাগবে আমাদের? নৌশি দরজা চৌকাটে পা দিয়ে থমকে দাঁড়ালো, পেছন ফিরে পুরো নাচিয়ে বলল, তোকে নিষেধ করেছে কে? সুযোগ পেয়ে আদনান দুকদম সামনে এগিয়ে এলো, একটু দুষ্টুমি মাখানো কণ্ঠে বলল, নিষেধ তো কেউ করেনি, কিন্তু তোর কাছে একটু ঘেঁচতে গেলেই তো তুই পাগলের মতো হাহি করিস। তাহলে বাচ্চাটা কি আকাশ থেকে টুপ করে পড়বে? আদনানের এমন অপকট আর সোজাসুজি কথায় নৌশি পুরোপুরি থতমত খেয়ে গেল। সে কয়েক সেকেন্ড ফ্যালফ্যাল করে আদনানের দিকে তাকিয়ে রইল। মুহূর্তের মধ্যে লজ্জায় আর আড়ষ্টতায় তার ফর্সা মুখটা একদম টকটকে লাল হয়ে উঠল। এই প্রশ্নে আর কোনো উত্তর খুঁজে না পেয়ে সে চটচলতে এক প্রকার দৌড়ে ঘর থেকে পালিয়ে নিচে নেমে গেল। আপনার নৌশির চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে নিজের চুলে হাত বোলালো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মন দিয়ে শার্টের বোতামগুলো লাগাচ্ছে নির্জন ইমতিয়াজ। নুসরাত আর নির্জন দুজনেই এখন পেশায় সফল চিকিৎসক, কর্মরত আছে একই হাসপাতালে। প্রতিদিনের নিয়ম মেনে তারা একসাথে হাসপাতালে যায় এবং দিন শেষে একসাথেই ঘরে ফিরে। হাত কড়ির দিকে তাকিয়ে নির্জন একটু গলা উঁচিয়ে রাখলো, চশমাওয়ালি ম্যাডাম, কোথায় আপনি? হাসপাতালে যাবেন না? নির্জন হাঁক ডাক শুরু করতে ওয়াশরুমের দরজা খুলে বাইরে এলো নুসরাত। তার দিকে তাকিয়ে নির্জন কিছুটা অনুযোগে সুরে বলল, আজ ঠিক 7টার মধ্যে আমাদের হাসপাতালে উপস্থিত থাকা জরুরি, একটা ইমার্জেন্সি কেস আছে। তুমি এখনো পুরোপুরি রেডি হওনি কেন? নুসরাত কোনো কথা বলল না। সে নিজের দু হাত পেছনের দিকে লুকিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। তার এই নীরবতা দেখে নির্জন পুরোপুরি ঘুরে দাঁড়ালো। নুসরাতের পা থেকে মাথা পর্যন্ত ভালো করে পরখ করে নিয়ে কিছুটা উদাসীনতা কাটাতে তার কপালে হাত রাখল। নুসরাতের ঠোঁট দুটো মৃদু কাঁপছে, মুখটা কেমন যেন ফ্যাকাশে। তা দেখে নির্জন চরম উতলা হয়ে উঠল। সে নুসরাতের হাত ধরে আলতা করে বিছানায় বসিয়ে দিল। তারপর নিচে মেঝেতে হাঁটু গেড়ে বসে আকুল হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে নুসরাত, বলো আমায়। নুসরাতের ফর্সা মুখে লজ্জার আভা ছড়িয়ে পড়ল। সে পেছনে হাত দুটো সামনে নিয়ে এলো। হাতে থাকা সাদা রঙের প্রেগনেন্সি কিটটার দিকে নজর পড়তেই নির্জন স্তব্ধ হয়ে গেল। ওটা একটা প্রেগনেন্সি টেস্ট কিট। নুসরাত কিটটা নির্জনের কম্পিত হাতের উপরে তুলে দিল। নির্জন দেখল সেখানে দুটো স্পষ্ট লাল দাগ জলজল করেছে। নুসরাত চোখ নিচু করে অত্যন্ত ধীর ও আবেগী কণ্ঠে বলল, আপনি বাবা হতে চলেছেন বাদামালা। কথাটা শোনা মাত্রই নির্জন আনন্দের অতিশয্যা চিৎকার করে উঠল। সে আর এক মুহূর্ত ভাবল না, বিছানা থেকে এক টানে নুসরাতকে পাচা খুলে তুলে দিল। তারপর সারা ঘর জুড়ে ঘূর্ণি পাকের মতো ঘুরাতে লাগলো। নুসরাতের আসমিক এই কাণ্ডে ভয় পেয়ে নির্জনের শার্টের কলারটা শক্ত করে আঁকড়ে ধরে হেসে ফেলল। আরে আরে, কি করছেন? আস্তে, মাথা ঘুরছে তো, নামাও আমায়। নির্জন পরম সতর্কতায় নুসরাতকে বিছানায় নামিয়ে দিল। নিজে দুই হাতে নুসরাতের গালে রেখে চোখে চোখে জল নিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা খবর দেওয়ার জন্য ম্যাডাম। বলে নির্জন আর তার সইতে পারল না। সে আলতো করে নুসরাতের পেটের ওপরে মাথাটা এলিয়ে দিল, যেন এখনই ভেতরে সেই ছোট্ট অস্তিত্ব তার হৃদস্পন্দন শুনতে পাচ্ছে। নুসরাত স্নিগ্ধ হেসে নির্জনের চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। বাইরে ভোরের আলোটা তখন কেবিনের জানালায় এসে পড়েছে, আর ঘরের ভেতরে এক নতুন জীবনের আগমনের বার্তা তাদের চারিপাশকে এক পরম সুখে ভরিয়ে তুলেছে। বিছানার হেডপুটে পেট ঠেকিয়ে চোখ বন্ধ করে নিস্পন্দন হয়ে শুয়ে আছে রিনি। নিজ শহরের উজ্জ্বল আলোয় আজ তার ঘরের অন্ধকারে কাটাতে পারছে না। রিনির সেই চিরচেনা ফর্সা চেহারাটা আজ বড় ফ্যাকাশে, নিষ্পান দেখাচ্ছে। শরীর শুকিয়ে যেন শুধু কঙ্কাল পড়ে আছে। ঠিক এই মুহূর্তে দরজা খুলে ঘরে প্রবেশ করেছে তার রুমমেট লুসি। লুসি কাঁধের ব্যাগটা টেবিলের ওপরে রেখে ধীর পায়ে রিনির বিছানার পাশে এসে দাঁড়ালো। রিনির এই অবস্থা দেখে তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে ফরাসি ভাষায় অত্যন্ত মৃদু কণ্ঠে জিজ্ঞেস করল, আজও অফিসে যেতে পারোনি রিনি? রিনি একবার ক্লান্ত চোখে মেলে লুসির দিকে তাকালো, তারপর আবারও নিস্তেজ হয়ে চোখ দুটো বন্ধ করে দিল। তার এই উদাসীনতা দেখে লুসি একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় পাশে বসলো। রিনির কপালে হাত দিয়ে বলল, শরীর কি খুব বেশি খারাপ লাগছে?
যদি বেশি কষ্ট হয় তাহলে চলো আজও একবার ডাক্তারের কাছে যাই। রিনি চোখ না মেলেই ঠোঁটের কোণে এক চিলতে স্নান নিস্পৃহ হাসি ফুটিয়ে তুলল। ফিসফিস করে বলল, ডক্টরের কাছে গেলে কি হবে লুসি? আমাকে ভালো করতে পারবে? লুসি রিনির এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পেল না। সে কিছুক্ষণ চুপ করে থেকে রিনির এক হাতে নিজের হাতের মুঠোয় নিল। তারপর একটু শক্ত গলায় বলল, তোমার দেশ ছেড়ে তুমি এখানে চলে এসেছো আজ 3 বছরও বেশি হয়ে গেল। আমার মনে হয় এবার তোমার একবার নিজের দেশে ফিরে যাওয়া প্রয়োজন। রিনি এবার চোখ মেলালো। তার সেই চাহনিতে এক চরম অসহায়ত্ব আর আরতি লুকিয়ে আছে। দীর্ঘ 3টে বছরে এক ছাদের নিচে থাকতে থাকতে তার সম্পর্কটা এখন আর কেবল সাধারণ রুমমেটের মাঝে সীমাবদ্ধ নেই। তারা এখন একে অপরের পিঠাপিঠি বোনের মতো। রিনির জীবনের অতীত এই ইতিহাস, তার ভেতরের সব অপরাধবোধ সবই এখন লুসি জানা। রিনি জানালার বাইরের দিকে তাকিয়ে অবরুদ্ধ কণ্ঠে বলল, আমাকে পোড়াই লুসি, দেশের ওই চেনা মাটি চেনা বাতাস আমাকে দিনরাত পোড়াই। তুমি তো জানো না লুসি, আমি কতটা পাপিষ্ঠ এক নিষ্ঠুর একটা মেয়ে ছিলাম। আমি আমার নিজের মনের গায়ে আর মনে কতভাবে আঘাত করেছি তার কোনো ইয়াত্তা নেই। আজ আমার এই অবস্থা যেন আমার সেই পাপের প্রায়শ্চিত্ত। লুসি রিনির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রিনির চোখের কোণে বেয়ে গড়িয়ে পড়া নোনা জলটুকু মুছে দিয়ে শান্ত গলায় বলল, আমি জানি রিনি, তোমার অতীত আমি সব জানি। তুমি ভুল করেছিলে, কিন্তু এখন তুমি অনুতপ্ত। তোমার শরীরের অবস্থা ক্রমে অবনতির দিকে যাচ্ছে। এই অবস্থায় তোমার এখানে একা থাকা একদম ঠিক নয়। রিনি একটা দীর্ঘশ্বাস পেলে শূন্য দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকালো, যেন বহু দূরের সেই চেনা পরিচিত পথগুলো তার চোখের সামনে ভেসে উঠেছে। সে অত্যন্ত মৃদু কণ্ঠে বলল, হুম, যাবো আমি দেশে। আমার সেই ফেলে আসা প্রিয় মানুষগুলোকে অন্তত একবার শেষবার দেখব। দেখার জন্য হলেও আমি একবার যেতে চাই। আচ্ছা লুসি, নিশ্চয়ই এতদিনে আমার বোনের সন্তানটা অনেক বড় হয়ে গেছে, তাই না রে? আমার টুনা ও নিশ্চয়ই এখন অনেক পোস্তার হয়ে গিয়েছে। এখন আর আগের মতো ওভাবে বায়না ধরে না, তাই তো? লুসি রিনির এই বাকলতা প্রশ্নের উত্তর দিতে পারল না। সে শুধু রিনির অষ্টভেজা স্নান চোখের দুটোর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। রিনি বাংলাদেশে ছাড়ার পর থেকে এই দীর্ঘ 3 বছরে শুধু ওমর হাওলাদারের সাথে 2-1বার যোগাযোগ করেছে, তাও কেবল নিজের বেঁচে থাকার খবরটুকু দেওয়ার জন্য। এছাড়া আর কারোর সাথে সে ইচ্ছে করে কোনো যোগাযোগ করেনি। রিনি নিজের ওনার খুঁটটা আঙুলে চড়াতে চড়াতে আবারও বলল, আমার একবার টিনার সামনে গিয়ে দাঁড়ানো উচিত লুসি। ওর কাছে হাত জোর করে মাপ চাওয়া উচিত। ও কি আমায় ক্ষমা করবে? ও এখনো আমায় নিশ্চয়ই মন থেকে মেনে নেয়নি, তাই না? লুসি রিনি বরফের মতো ঠান্ডা হাত দুটো নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে বলল, তুমি একদম চিন্তা করো না রিনি, আমি খুব তাড়াতাড়ি তোমার বাংলাদেশে ফেরার ফ্লাইটের টিকিট কেটে দেব। তুমি নিজের দেশে ফিরলে চেনা মানুষের মাঝে গেলে এমনিতেই সব ঠিক হয়ে যাবে। রিনি এবার লুসির দিকে তাকালো। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিদায়ের করুণ হাসি। সে লুসির গালে হাত রেখে অত্যন্ত শান্ত কণ্ঠে বলবো, লুসি, আমাদের হয়তো আর কখনো দেখা হবে না। এই জীবনে আমাদের আর কোনোদিন কথাও হবে না। রিনির মুখের এই চরম সত্য আর বিদায়ের আভাস যেন লুসির বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে দিল। ফরাসি মেয়েটা তার নিজের কান্না চেপে রাখতে পারল না। সে ডুকরে কেঁদে উঠে রিনিকে শক্ত করে জড়িয়ে ধরল। কান্নার তীব্রতায় লুসির মুখ দিয়ে কোনো ভাষা বের হচ্ছিল না। সে কেবল রিনির পিঠে আটকে অবুজের মতো মাথা নাড়তে লাগলো, যেন এই জড়িয়ে ধরা ছেড়ে সে রিনির কোথাও যেতে দেবে না। হঠাৎ রিনি নিজের নাকের তরল পদার্থ অনুভব করলো। হাতের তালু দিয়ে মুছে চোখের নিচের সামনে ধরতেই দেখা গেল লাল বর্ণের তরল পদার্থ। রিনি বিচলিত হলো না, বরং হাসলো। এটা আর নতুন কি?